রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর মধ্যে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বঙ্গভবনের বাইরে যাওয়া নিয়ে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, সেটা থেকে মুক্তি পেয়ে 2024 সালের 5 আগস্টের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আগামী 9 মে লন্ডন সফরে যাবেন। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার আমলের গৃহবন্দিত্ব আর অপমানের জীবন কাটিয়ে যে ভালো আছেন, সেটি রাষ্ট্রপতি কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন। বিএনপি সরকার ইউনূসের আমলে কেড়ে নেওয়া কিছু সুবিধাও রাষ্ট্রপতি দপ্তরে ফেরত দিয়েছে। তারপরও কেন রাষ্ট্রপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির এই চলে যাওয়ার পেছনে 3টি কারণ কাজ করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত অনানুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান বেশ গুরুত্ব পেয়েছিল। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্য কোনো সাংবিধানিক পদে শেখ হাসিনা আমলের নিয়োগ করা কেউ থাকতে পারেননি মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি অনেককে জেলেও যেতে হয়েছিল। কিন্তু বঙ্গভবনের থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকার নেওয়ার সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে বিএনপির মন্ত্রিসভার অনুমোদন করা ভাষণও দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে তিনি যে বেশ চাপের মধ্যে ছিলেন এবং এক ধরনের বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন, তা নিয়ে নিজের মুখে প্রথম বোমা ফাটান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই। 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ডে তিনি অপমান বোধ করেছেন। সেজন্য ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান বলে নিজেই বলেছিলেন। এর মধ্যে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার গঠন করে। এরপর গত 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের আমলে কিভাবে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল সে কাহিনীগুলো তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছিল, তেমনি বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মতো ঘটনাও ঘটিয়েছে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন এমন অনেক নাম দিয়ে খবরও প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতা কর্মীদের অনেকে ধারণা করেছিলেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে, যদিও নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। তবে এসব কিছু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগেই বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার চাইলে তিনি সরে যাবেন। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন, তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দলীয় কোনো রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে দেখা যায়নি। রাষ্ট্রপতির পক্ষ থেকে গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে প্রেস উইং এবং
কয়েক দফা বিদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছিল। গত 24শে ফেব্রুয়ারি সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও সরার আলমকে নিয়োগ দেন। পরের মাসে উপ প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিবও নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তবে সেদিন জাতীয় সংসদে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাই তার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিরোধী দলের এক সংসদ সদস্যকে রাষ্ট্রপতির ডায়াসের দিকেও তেড়ে যেতে দেখা গিয়েছিল। ওই দিন সংসদে সাংবাদিকদের কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে 3টি অভিযোগ তুলে ধরে পদত্যাগ দাবি করেন। এমনকি তিনি রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেছিলেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, এরপর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। অন্ততপক্ষে 2বার বিএনপির শীর্ষ পর্যায়ের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এমন ইচ্ছার কথা জানিয়েছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে 3টি কারণে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান। একটি হলো ইউনূস আমলে বিদেশি মিশন ও দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছিল। 2টি সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে অপমানিত বোধ করেছেন বলে জানিয়েছিলেন। সরকারের হাইকমান্ডের কাছে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন, কারণ আইনি বাধ্যবাধকতা নয়, প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশন ও দূতাবাসগুলোতে থাকে, কিন্তু এটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি। অবশ্য ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার উপর যে অদৃশ্য নিষেধাজ্ঞা ছিল সেটি থেকে মুক্তি মিলছে তার। 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো দেশের বাইরে সফরে যাচ্ছেন তিনি। 76 বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতান এবং ব্যক্তিগত চিকিৎসক সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। 9 মে বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন, যেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা হবে। আগামী 17 মে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। 1975 সালের প্রেসিডেন্টস রিমিনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্টের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। স্বাস্থ্য বা ব্যক্তিগত কারণে তিনি সর্বোচ্চ 4 মাসের ছুটিতে থাকতে পারেন। তবে ছুটিতে যাওয়ার আগে সেটি অবশ্যই জাতীয় সংসদের স্পিকারকে জানাতে হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা গেছে ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শেষ করা হয়েছে। দর্শক, প্রায় 2 বছর পর চিকিৎসা সেবা নিতে বিদেশ যাচ্ছেন তিনি। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। এরপর 2024 সালের মার্চ মাসে তিনি দুবাই হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান এবং সেখান থেকে ফিরে আসেন। এরপর আর তিনি চিকিৎসা নিতে বা নিয়মিত চেক আপ করাতে দেশের বাইরে যাননি, বলা ভালো যেতে পারেননি। ইউনূস সরকার আমলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইলেও তা পাননি। তখন ইউনূসের দপ্তর থেকে বলা হয়েছিল, যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন, তবু বিদেশে যাওয়া যাবে না। লন্ডনের কেমব্রিজ পার্কওয়ে হাসপাতাল সহ বিদেশে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। এটিকে তিনি মানসিক পীড়ন ও রাজনৈতিক উদ্দেশ্য পূরণ বলে মন্তব্য করেছিলেন। দর্শক, রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে চান তার পিছনে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রগুলো দ্বিতীয় কারণ হিসেবে যা বলছে সেটি হলো অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক চাপের কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক অধ্যাদেশে রাষ্ট্রপতিকে স্বাক্ষর দিতে হয়েছিল। এমনকি কিছু অধ্যাদেশ নিয়ে তিনি ওই সময় আপত্তি জানানো সত্ত্বেও ইউনূস সরকার সেগুলো জারি করেছিল। কিন্তু বিএনপি সরকার এর মধ্যে কিছু অধ্যাদেশ সংসদে পাশ করেছে যেগুলো নিয়ে রাষ্ট্রপতি আগেই আপত্তি জানিয়েছিলেন। সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পাঠাতে হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানোর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দিবেন, কিংবা অর্থ বিল ছাড়া অন্য কোনো বিলের ক্ষেত্রে বিল বা তার কোনো অংশ পুনর্বিবেচনার অনুরোধ রাষ্ট্রপতি করতে পারেন। যদি তা করেন তাহলে সেটি আবার সংসদে তুলতে হয়। তবে সাংবিধানিক প্রক্রিয়াটি সরকার পক্ষ না চাইলে অনুসরণ করার সুযোগ খুবই কম। রাষ্ট্রপতির ঘনিষ্ঠজনরা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি সম্পর্কে যেভাবে বাজে মন্তব্য করা হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট। সবশেষ 30 এপ্রিল সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, নাহিদ ইসলামের সংবিধান বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকলে তিনি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা সংসদে বলতে পারেন না, কারণ সংবিধানের 51, 1 ও 2 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে।
এই ইনডেমনিটি এমন যেটির কারণে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যায় না, এমনকি তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। এই তিনটি কারণে রাষ্ট্রপতি এরই মধ্যে বিএনপির হাইকমান্ডকে তার সরে যাওয়ার বার্তা দিয়েছেন। যদিও বিএনপির একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। বিদেশ থেকে ফেরার পর হয়তো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হতে পারে, এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে বঙ্গভবন থেকে। চতুর্দিকে আলোচনা, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপি সরকার আদতে কি ভাবছে, অনেকেই অনেক রকম আলোচনা করছেন। মাসুদ কামাল সাংবাদিক, বরেণ্য সাংবাদিক, তিনি বলছেন আওয়ামী লীগকে ফিরতে দিতেই হবে, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা, আওয়ামী লীগের ফেরাটা কেউ ঠেকাতে পারবে না। সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। কেন হঠাৎ করে তিনি এই কথা বলছেন? বিএনপি এই সময়টা পার করে ফেললো কেন? বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চায় কি চায় না? বিএনপি মোকাবেলা করতে না চাইলে কেন চায় না? সেই মোকাবেলা করতে না চাওয়াটা তাদের রাজনীতির জন্য মঙ্গলকর হবে কিনা? আওয়ামী লীগ বিহীন যে রাজনৈতিক পরিবেশ, সেখানে বিএনপি নিঃসঙ্গ একা হয়ে পড়বে কিনা? আওয়ামী লীগকে রাজনীতিতে না ফেরালে বিএনপি জামাতকে এবং এনসিপিকে মোকাবেলা করতে ব্যর্থ হবে কিনা? এই প্রশ্নগুলো সামনে এসেছে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আদতে কি বোঝাতে চাইলেন তার এই বক্তব্যের মাধ্যমে? চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বর্তমানে বিএনপি সরকার কি ভাবছে এক্স্যাক্টলি। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কথা। তিনি বিএনপির সময় ওভার হয়ে যাওয়ার কথা বলছেন। কেন এই কথা বললেন, তার যুক্তি কি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে। এম এ আজিজ আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব, তাদের এখন মোকাবেলা করা কঠিন। খুবই ভয়ঙ্কর কথা বলছেন। আওয়ামী লীগের সমর্থক আছে দেশ জুড়ে, কোটি কোটি সমর্থক আছে, তাদের নেতৃত্বের শুধু অভাব রয়েছে। সেই কোটি কোটি সমর্থক থাকা আওয়ামী লীগের মোকাবেলা করা বিএনপির জন্য কঠিন হবে এবং সেই মোকাবেলা করার সময়টা তাদের জন্য পেরিয়ে গেছে। কিছুটা অস্পষ্ট হলেও তিনি এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছেন সেটা আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। তার আগে তার পুরো বক্তব্যটা একটু শুনে আসি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশে গুপ্ত জামাত আছে, এই দাবিও করেছেন তিনি। ওনার আশেপাশে তো গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, তাদেরকে উনি পৃষ্ঠপোষকতা দেন, এমন বক্তব্য তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন তাদেরকে চাকরি দিয়েছেন, তিনি পাশে রাখছেন। রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে এম এ আজিজ বলছেন গুজব আছে যে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে লাভ হবে না। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ভাঙার কিংবা আওয়ামী লীগকে দুর্বল করার যে চেষ্টা, সেই চেষ্টা সফল হবে না, এমন বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি বলছেন কারণ অভ্যুত্থানের সব শক্তি তখন এক হয়ে যাবে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ হলে যদি কাউকে দিয়ে দল করা হয়, সেখানেও শেখ হাসিনার সমর্থক লাগবে। তাছাড়া আওয়ামী লীগ বিশাল দল, এটাকে সংগঠিত করা কঠিন হবে। তার মানে তিনি বলতে চাচ্ছেন দুই দিকে, আওয়ামী লীগের কথাও বলছেন, বিএনপির কথাও বলছেন। তিনি বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ যদি হয়, সেখানে শেখ হাসিনার সমর্থক যদি না থাকে, তাহলে সেটাকে দলে পরিণত করা এটা সম্ভব হবে না। সেটা যে পরিকল্পনা যেই করে থাকুক না কেন, সেই পরিকল্পনা সফল হবে না। রিফাইন্ড আওয়ামী লীগ করতে হলেও সেখানে শেখ হাসিনার সমর্থন লাগবে, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট নেতৃত্ব লাগবে, তাছাড়া হবে না। যদি শেখ হাসিনা রাজি না থাকেন,
আর মানে রিফাইন্ড আওয়ামী লীগ করার পরেও যদি শেখ হাসিনা ফিরে আসে তখন কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব থাকবে না, এগুলো সব বালির বাঁধের মতো ভেসে যাবে, খড়কুটোর মতো ভেসে যাবে, জোয়ারের পানিতে যেমন খড়কুটো ভেসে যায় সেরকম ভেসে যাবে। এবং তখন মানে শেখ হাসিনার আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য 24-এর যে জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের শক্তি আজকে যারা বিচ্ছিন্নভাবে বিরোধিতায় অবতীর্ণ আছে তারা সবাই এক হয়ে যাবে। অর্থাৎ অনেকদিন আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই আমরা এরকম আলোচনা শুনছিলাম যে আওয়ামী লীগ ফিরলে, মানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয় তাহলে আর বিএনপি জামাত আলাদা থাকবে না, ওরা আলাদা জোটও করবে না, তারা নির্বাচনের কৌশলে এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে নির্বাচন করবে যেন কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে। এটাই কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা? এই কারণে কি সাংবাদিক এম এ আজিজ বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির পেরিয়ে গেছে? সময়টা পেরোলো কিভাবে? এখনও আওয়ামী লীগকে নিয়ে এবং বিএনপির রাজনীতি নিয়ে যে ইকুয়েশনগুলো চলছে এবং ভারত বাংলাদেশের যে দর কষাকষিগুলো চলছে, গতকালকেই ভারত বাংলাদেশে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবং তার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে যে সমস্যাগুলো সেগুলো আসলে কূটনৈতিক সমস্যার চাইতে রাজনৈতিক সমস্যা বেশি। সুতরাং রাজনীতিবিদ দিয়েই সমস্যাগুলোকে তারা হ্যান্ডেল করতে চাইছে। এটাতে স্পষ্ট বার্তা মানে অনেক কিছুর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ফেরানো, শেখ হাসিনার ফেরা না ফেরা, এই প্রসঙ্গগুলো জড়িত আছে। এই প্রসঙ্গগুলো যখন জড়িত আছে এবং মানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন আরেকটা কথাও হচ্ছে যে সংসদে এখন যে বিরোধী দুই পক্ষ দুই রকম কথা বলছেন। অনেকে বলছেন যে সংসদে যে বিরোধী দল জামাত এবং এনসিপি তারা এতটা বেশি শক্তিশালী হয়ে যাবে যে বিএনপির পক্ষে একা তাদেরকে সামাল দেয়া সম্ভব হবে না, বিএনপি নিজের স্বার্থেই আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনবে। আবার আরেক পক্ষ বলছেন যে এই যেমন মানে একেবারে প্রকাশ্যেই অনেকেই জুলাই অভ্যুত্থানের অনেক পক্ষের শক্তিই বলছেন, মানে পক্ষের ব্যক্তি মানে আলোচিত অনেক ব্যক্তিই বলছেন যে জামাত এবং বিএনপির সংসদে যে বিরোধিতা এগুলো সবই সাজানো বিরোধিতা। তারা মানে এমন কথাও বলছেন যে জামাত আজকে ওয়াকআউট করবে, এটা গত রাতে তাদের মধ্যে আলোচনা হয়, বিএনপি জামাতের মধ্যে আলোচনা হয় যে আগামীকালকে তারা ওয়াকআউট করবে, এটা বিএনপি আগে থেকেই জানে। অর্থাৎ তাদের যে বিরোধিতার ব্যাপারটা, এটাকে অনেকে নাটক বলছেন। তার মানে রাজনৈতিক বর্তমান পরিস্থিতিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এই ব্যাখ্যার মাঝে আওয়ামী লীগের রাজনীতি করা না করা, করতে পারা না পারা একটা বড় ইস্যু। এবং সেই ইস্যুতেই সাংবাদিক এম এ আজিজ বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে। আসলে কোন মোকাবেলা? তিনি কি বলতে চাইছেন যে বিগত নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো তাহলে তাদেরকে মোকাবেলা করতে হতো, সেটা একটা মোকাবেলা? নাকি মানে তার কথাটা সত্য নয়, সামনে আওয়ামী লীগকে মোকাবেলার অনেকগুলো উপলক্ষ বিএনপির আসবে, যেমন পেশাজীবীদের নির্বাচন, সামনে বার কাউন্সিলের, ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, পেশাজীবী অন্যান্য সংগঠনের নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। গতকালকে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল তিনি বলেছেন যে 1 বছরের মধ্যেই স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন হয়ে যাবে, খুব শীঘ্রই নির্বাচন শুরু হবে এবং ইউনিয়ন নির্বাচন দিয়ে শুরু হবে। তার মানে ওই নির্বাচনগুলো আওয়ামী লীগকে কিভাবে পরাস্ত করতে হবে, আওয়ামী লীগকে কিভাবে ট্যাকেল দিতে হবে, এই মোকাবেলাগুলো কিন্তু বিএনপিকে করতে হবে। সুতরাং বিএনপির যে সময় পেরিয়ে গেছে সেটা কতটা ঠিক হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তবে সামনের দিনগুলোতে বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি অনেক কঠিনভাবে যে মোকাবেলা করতে হবে, মোকাবেলা যে আদতে শেষ হয়নি, এবং সেই মোকাবেলা যদি সমঝোতার মোকাবেলা না হয়, সংঘাতের মোকাবেলা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাত বিএনপির বিরোধিতা, ওই ছাত্র শিবির ছাত্র দলের রাজনৈতিক বিরোধিতা, মারামারি, এগুলোতে যেগুলো অনেকে মনে করছেন যে এদের মধ্যে সংঘাত বাঁধবে, আদতে এই দুই দলের মধ্যে সংঘাত বাঁধার কোনো সম্ভাবনা নেই। কারণ মানে যত কিছুই ঘটুক না কেন,
এই দুই দল কিংবা এই দুই দলের সঙ্গে অন্য যে দলগুলো রয়েছে, জাতীয় পার্টি 14 দল বাদ দিয়ে, মানে আওয়ামী লীগের মিত্র শক্তিগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে কিংবা আওয়ামী লীগ নির্বাচনের ইকুয়েশনে ফিরলে এই সবগুলো দল আবার একজোট হয়ে যাবে। কারণ তাদের একটাই লক্ষ্য থাকবে, কোনোভাবেই আওয়ামী লীগ যেন রাষ্ট্র ক্ষমতা কিংবা কোনো জায়গায় স্থানীয় সরকারের ক্ষমতায় যেতে না পারে। দর্শক, আপনার সাথে কি এই ইকুয়েশনটা মিলছে, নাকি এম এ আজিজের ওই বক্তব্যেই আপনি একমত পোষণ করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।